এটি এমন একটি ভিনগ্রহী প্রাণী যা মানুষ আগে কখনো দেখেনি। এর দুটি মাথা এবং 8টি 2 মিটার লম্বা মাথা রয়েছে। দুর্ভাগ্যবশত এটি একটু অহংকারী এবং অন্যান্য ভিনগ্রহী প্রাণীরা তাকে গিলে ফেলেছিল। এই দৃশ্য দেখে লাওহেই ভয় পেয়ে গেলেন এবং তার মুখ কালো হয়ে গেল। তবে এই মুহূর্তে লাওহেই কিছু একটার উপর পা রাখলেন বলে মনে হলো। তিনি তার পা সরিয়ে নেওয়ার সাথে সাথে অন্যান্য প্রাণীরা দ্রুত বেরিয়ে এসে তার উপর পা রেখে মারা গেল। কিছুক্ষণের মধ্যেই এটি গ্রাস করে ফেললো। এই অদ্ভুত প্রাণীগুলি কোথা থেকে এলো? গত রাতের একটি স্পোর্টস কার মরুভূমিতে চলে গেল এবং দাজওয়াং তার বান্ধবীকে ট্রাঙ্ক থেকে বের করে কেবিনে টেনে নিয়ে গেল। সে কি এই মরুভূমিতে নিজেকে ছেড়ে দেবে? দাজওয়াং তার বান্ধবীকে আগুনে পুড়িয়ে দিল। দেখা গেল যে সে অগ্নি নির্বাপক পরীক্ষা দিতে যাচ্ছিল, তাই সে এখানে আক্রমণ প্রশিক্ষণের জন্য এসেছিল। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার বেগে তার দিকে একটি আগুনের গোলা আসছিল। বিশাল প্রভাববল সরাসরি তার বান্ধবী এবং স্পোর্টস কারটিকে শত শত মিটার দূরে উড়িয়ে দিল। পরের দিন সকালে জীববিজ্ঞানী লাওবাই এবং ভূতাত্ত্বিক লাওহেই উল্কাপিণ্ড দুর্ঘটনাস্থলে আসেন। তারা অদ্ভুতভাবে আবিষ্কার করেন যে গত রাতে যে উল্কাপিণ্ডটি পড়েছিল তার পৃষ্ঠে শ্যাওলা জন্মেছে। লাওহেই একটি হাতুড়ি ব্যবহার করে উল্কাপিণ্ডর পৃষ্ঠ কেটে দেখেন যে সেখান থেকে একটি অজানা তরল পদার্থ বেরিয়ে আসছে। তিনি উল্কাপিণ্ডের একটি টুকরো নিয়ে গবেষণার জন্য আবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। পরীক্ষাগারে ফিরে আসার পর লাওবাই নমুনাটি একটি মাইক্রোস্কোপের নিচে রাখেন এবং সাবধানে পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান যে এই একক কোষগুলি আশ্চর্যজনক গতিতে দ্রুত বিচ্ছিন্ন হচ্ছে। কিছুক্ষণ পরে সরঞ্জামগুলি ভেঙে ফেলা হয়। নমুনা জিন পরীক্ষা করার পর এটি স্পষ্টতই কোনো স্থলজ জীব নয়। দ্বিধা ছাড়াই তারা অবিলম্বে ছাত্রদের উল্কাপিণ্ডটি খনন করার চেষ্টা করতে পরিচালিত করেন। কিন্তু যখন তারা আবার গুহায় নেমে যান তখন তাদের সামনের দৃশ্য তাদের সম্পূর্ণ হতবাক করে দেয়। তারা দেখতে পান যে উল্কাপিণ্ডের চারপাশে মাশরুম আকৃতির ছত্রাক জন্মেছে। মাটি বিষাক্ত পোকামাকড় দিয়ে হামাগুড়ি দিচ্ছে। লাওবাই তাদের টুইজার দিয়ে তুলে নেন এবং দেখেন যে তারা কেবল উল্কাপিণ্ড দ্বারা পরিবর্তিত পরিবেশেই বেঁচে থাকতে পারে। যতক্ষণ তারা বাতাসে প্রবেশ করত ততক্ষণ তারা শ্বাসরোধে মারা যেত। তারপর তারা কয়েকটিকে ধরে আরো গবেষণার জন্য প্রস্তুত করার জন্য ফিরিয়ে নিয়ে যেত। কিন্তু এই প্রাণীটি নিজেই বংশবৃদ্ধি করতে পারে দেখে অবাক হয়ে যায়। যদি এটি চলতে থাকে তাহলে পরিণতি ভয়াবহ হবে। তাই দুজনে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে গাড়ি চালিয়ে যান। কিন্তু তারা দেখতে পান যে গুহাটি সামরিক বাহিনী দ্বারা অবরুদ্ধ এবং নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্যাম্পে প্রবেশের পর লাওবাই দেখতে পান যে কমান্ডার আসলে তার পুরনো বন্ধু এবং তিনি একজন রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জিয়াও মেইকে আমন্ত্রণ জানান। এভাবে যারা তাদের উপযোগিতা হারিয়ে ফেলেছিল তারা অপমানিত হয়ে পরীক্ষাগারে ফিরে আসে। কেবল তাদের পূর্ববর্তী সমস্ত গবেষণার ফলাফল লুট করা হয়েছে। দুজনে তাৎক্ষণিকভাবে এমন পর্যায়ে পৌঁছে যান যেখানে তারা আর সহ্য করতে পারেন না। রাতে তারা নিজেদের সৈন্যের ছদ্মবেশে ঘাটিতে লুকিয়ে পড়ে। সৈন্যদের দ্বারা সংগৃহীত নমুনাগুলি দেখার পর লাওবাই অনুভব করেন যে এই গুহাটি আরো অসাধারণ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গুহাটি একটি গ্রীষ্মমণ্ডলের রেইন ফরেস্টে পরিণত হয়, যেখানে কেবল ফুল এবং গাছই জন্মায় না বরং বিভিন্ন অদ্ভুত প্রাণীও বিকশিত হয়। যাই হোক, এই মুহূর্তে লাওহের শরীরে একটি বিশাল মশা শুয়ে পড়ল এবং তার বুকের হালকা আঘাতে এটি সহজেই তার শরীরে প্রবেশ করলো। লোকটির মুখ বিষণ্ণ ছিল এবং সে ব্যথায় চিৎকার করছিল কারণ একটি পোকা তার পা বেয়ে নেমে আসছিল। ডাক্তারের পরামর্শ ছিল অবিলম্বে কেটে ফেলা, অন্যথায় যে কোনো সময় তার জীবন বিপদে পড়বে। লাওহেই মশাস্মোকের শরীরের সমস্ত কোষ তাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করছিল। যখন সে লড়াই করছিল পোকাটি হঠাৎ ঘুরে তার উরুর গভীরে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল। লাওহেই তাড়াহুড়ো করে বলল যে ভাগ্যক্রমে পোকাটি ঘুরে আবার মলদ্বারে ছিদ্র করে। ডাক্তার দৃঢ়ভাবে 40 মিটার লম্বা একটি সার্জিক্যাল ফোর্সেপ বের করলেন এবং একটি কথাও না বলে হাত বাড়িয়ে সফলভাবে পোকাটিকে বের করলেন। একই সময় শহরে বিভিন্ন দৈত্য দেখা দিল। হ্রদের ধারে একজন মধ্যবয়সী লোক কেবল তার হাত ধুতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে হ্রদে একটি ছোট মাথা দেখা দিয়েছে। লোকটি যখন ঘুরে দাঁড়ালো তখন সে দৈত্যের খাবার হয়ে গেল। কিছুক্ষণ পরেই দৈত্যটি অলৌকিকভাবে এক বাক্স দুপুরের খাবার গ্রহণ করে এবং দাজওয়াং দৈত্যটির দেহ ফিরিয়ে আনে। মনে হচ্ছে ভূগর্ভস্থ প্রাণীগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, কিন্তু তারা এখনো পৃথিবীর বাতাসের সাথে খাপ খাওয়াতে পারেনি। অন্যদিকে 4 জন গৃহকর্তী বাড়িতে আড্ডা দিচ্ছিলেন। তাদের মধ্যে একজন হঠাৎ আলমারিতে একটি শব্দ শুনতে পান। তারা আলমারির দরজা খুললে তারা ভেতরে লুকিয়ে থাকে একটি কুচ্ছিত হাস্কিকে দেখতে পান এবং এটি করুণ দেখাচ্ছিল। এটি একটি সাহসী মহিলা যিনি তার ভীত ছোট হাতটি স্পর্শ করার জন্য চেষ্টা করার জন্য প্রসারিত করেছিলেন, কিন্তু হাস্কি একটি লম্বা জিভ বের করে কামড় দেয়। ঠিক যখন তার সঙ্গীরা উদ্বিগ্নভাবে অস্ত্র খুঁজছিল তখন হাস্কি মাটিতে পড়ে যায় এবং অব্যাখ্যিতভাবে মারা যায়। অবশেষে সবাই পুলিশকে ফোন করতে তাড়াহুড়ো করে। লাওবাই এবং অন্যান্যরা ঘটনাস্থলে পুলিশকে অনুসরণ করেন, কিন্তু সবাই বিভ্রান্ত হয়ে পড়ে এবং দৈত্যর মৃত্যুর কারণ জানতে পারেনি। এই সময় দাজওয়াং একটি বড় আবিষ্কার করেন। তাদের সামনের দৃশ্য তাদের হতবাক করে দেয়। এই প্রাণীটি দেখতে ডানাওয়ালা ডাইনোসরের মতো ছিল এবং মনে হচ্ছিল যে এটি পৃথিবীর বাতাসের সাথে খাপ খাওয়াতে পারছিল না এবং শ্বাসরোধে মারা যাচ্ছিল। লাওহের আলোচনার পর এই এলাকায় অনেক খনি গর্ত রয়েছে যা কাছের খনির সাথে সংযুক্ত হতে পারে। এবং তারপর এক বাটি দুপুরের খাবার ঢেলে দিল। কিছুক্ষণ পরে একটি ছোট ডাইনোসরের জন্ম হলো, কিন্তু ঠান্ডা বাতাসে ভয় পেলেছে বলে মনে হয়নি। এটি কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েকবার বেড়ে উঠলো এবং চোখ নাড়িয়ে ডানা ঝাঁপিয়ে শহরের কেন্দ্রস্থলে উড়ে গেল। ডাইনোসরের মধ্যে একটি ভিনগ্রহী প্রাণী শহরে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করলো। যদি এই দানবটিকে অক্ষত থাকতে দেওয়া হয় তাহলে মানবজাতির জন্য কেবল ধ্বংস অপেক্ষা করে। যখন 3 জন বন্দুক নিয়ে এসেছিল তখন দানবটি অদৃশ্য হয়ে গেছিল। দাজওয়াং তার পাশের মাইক্রোফোনের দিকে তাকিয়ে গান না গাই পারল না। অপ্রত্যাশিতভাবে দানবটি সফলভাবে সুন্দর মিউজিক আকর্ষণ করলো। উপরতলায় লাওবাই সুযোগটি কাজে লাগিয়ে 3টি গুলি চালিয়ে দানবটিকে মাটিতে ফেলে দেন। এই হাস্যকর ঘটনাটি দ্রুত শহর জুড়ে প্রচারিত হয়। গভর্নর দ্রুত ঘাটিতে যান এবং স্থিতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, তবে স্থিতি অত্যন্ত উত্তারাশজনক ছিল না। কমান্ডাররা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য অগ্নিসংযোগ বোমা বা এমনকি পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন। গভর্নর গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে চাননি, তাই তিনি আগুনের আক্রমণ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এই সময় তার একজন লোক নতুন আবিষ্কার করে যে গুহায় প্রাইমেটরা বিবর্তিত হয়েছে, যা কেবল অবজারভেশন সরঞ্জাম কি ধ্বংসই করেনি বরং ভূগর্ভ থেকে পালানোর চেষ্টাও করছে। মুহূর্তের মধ্যে ঘাটিতে অ্যালার্ম বেজে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে মেয়র তাৎক্ষণিকভাবে দানবটিকে নির্মূল করার জন্য অগ্নিসংযোগ বোমা ব্যবহার করার কমান্ডারকে অনুমোদন দেন এবং পথের বাসিন্দারা সরে যেতে থাকলো। একই সময় লাওবাই উল্কাপিণ্ডের তরল পদার্থের দিকে তাকালেন যা জমে যাওয়ার কারণে বিপাক বন্ধ হয়ে গেছিল। যদি এটি ব্যর্থ হয় তাহলে মানুষের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। লাওহেই হতাশাগ্রস্তভাবে সিগারেট ধরালেন, তারপর দেশলাইটি ছুঁড়ে ফেললেন। জ্বলন্ত ম্যাচটি উল্কাপিণ্ডের তরল পদার্থে গিয়ে পড়ল। প্রায় তৎক্ষণাৎ মহামারী জীবগুলি দ্রুত বিভাজিত হয়ে প্রসারিত হয়ে সম্পূর্ণ পরীক্ষা টেবিল ঢেকে ফেলল। তারা বুঝতে পারল যে এই দানবগুলি যতক্ষণ তাদের মুখোমুখি হবে ততক্ষণ কোষের বিবর্তন ত্বরান্বিত হবে। লাওবাই দ্রুত কমান্ডারকে খবরটি জানিয়েছিল যে তাকে উল্কাপিণ্ড পোড়ানোর জন্য অগ্নিসংযোগ বোমা ব্যবহার করা থেকে বিরত রাখতে, কিন্তু একগুয়ে কমান্ডার তার রিপোর্ট একেবারেই শুনতে চাননি। এই সময় লাওবাই জিয়াওমের পিছনে পর্যায় সারণীটি দেখে তিনি হঠাৎ একটি উপায় ভেবে ফেললেন। পর্যায় সারণী অনুযায়ী মানুষের জন্য মারাত্মক বিষ হলো ওরসাম এবং কার্বন ভিত্তিক জীবের জন্য টিন সবচেয়ে মারাত্মক হওয়া উচিত, কিন্তু এই ভিনগ্রহী প্রাণীগুলিকে নির্মূল করার জন্য কমপক্ষে 500 লিটার টিনের প্রয়োজন হবে, যা অল্প সময়ে সংগ্রহ করা সম্ভব নয়। পাশের ছাত্ররা বলেছিল যে শ্যাম্পুতে প্রচুর অয়েলি টিন থাকে এবং টিন দিয়ে এটি প্রতিস্থাপন করা যেতে পারে। তাই লাওবাই অবিলম্বে একটি সরবরাহ ট্রাক খুঁজে শ্যাম্পু দিয়ে ভর্তি করতে পাঠান।
দুর্ভাগ্যবশত কমান্ডারের তাগিদে অগ্নিসংযোগ বোমা আগেই বিস্ফোরিত হয় এবং গর্তের প্রাণীগুলি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। মাটি থেকে একটি বিশাল প্রাণী বেরিয়ে আসে এবং তার হাতের ঢেবে অসংখ্য সৈন্য পিঁপড়ের মতো মারা যায়। ভয়ানক বিষয়টি হচ্ছে এই বিশাল প্রাণীটি এখনো বিভাজিত হচ্ছে। বিপজ্জনক মুহূর্তে লাউবাই এবং অন্যান্যরা গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে ওয়াটার ক্যান উপরের দিকে ঢুকিয়ে সরাসরি এটিকে প্লাবিত করে। দানবটিকে শ্যাম্পু ইনজেক্ট করার পর এটি প্রচুর পরিমাণে ঘন তরল পদার্থ বের করতে শুরু করে এবং এর শরীর দ্রুত প্রসারিত হতে শুরু করে। কিছুক্ষণ পরে এটি এক ঝাক্কায় স্থানাতিকেও বিস্ফোরিত হয়। জ্ঞানের মহত্ব দেখে আমাকে দীর্ঘশ্বাস ফেলতে হবে। এটা সত্যি যে যদি আপনি ভৌতবিজ্ঞান ও রসায়ন ভালোভাবে শেখেন তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে ভয় পাবেন না।